মে 2026 বিজেপি সরকার যখন ক্ষমতায় এলো, তারপরে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি, মানে যেটা অকল্পনীয়। কারণ বিগত দিনে আমাদের এরকম ইতিহাসে আমরা দেখিনি যে কোনো একটা সরকার, যে যারা হয়তো শুরুতেই বোঝা যায় যে কারা হয়তো ক্ষমতায় আসতে চলেছে, তার জন্য যে সমস্ত ছোট ছোট স্টেপ বা পদক্ষেপগুলো পেরিয়ে আসতে হয়, যেমন ধরুন সামান্য একটা কোনো একটা পঞ্চায়েত ভোট বা কোনো একটা পৌরসভা ভোট বা হয়তো বিধানসভা ভোট বা লোকসভা ভোটে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যায় যে কোন দল ক্ষমতায় আসতে চলেছে। কিন্তু বিজেপির ক্ষেত্রে কিন্তু এই যে জিনিসটা, এটা কিন্তু অকল্পনীয় এবং কোনো ইতিহাসে এরকম নজির নেই যে এইভাবে একটা দল, যে বিগত বিধানসভা নির্বাচনে 77টা সিট পেয়েছিল, তারপরে লোকসভা ভোটে এই পশ্চিমবঙ্গে তার ভরাডুবি হয়, এবং কেউ আশাও করেনি যে বিজেপি হয়তো 2026-এ ক্ষমতায় চলে আসবে। কিন্তু এটাই হয়তো বাস্তব সত্য যে বিজেপি আজকে 2026-এ 4 মে যে ফলাফল ঘোষণা হয়েছে সেখানে জয়ী হয়েছে, এবং শুধু জয়ী হওয়া নয়, ল্যান্ডস্লাইড ভিক্টরি 208টি আসনে জিতেছে। 294টির মধ্যে 208টি সিটে জিতে বিজেপি সরকার ক্ষমতায় এসছে পশ্চিমবঙ্গে। আমরা কি দেখলাম, এই 4 মের পরে প্রধানমন্ত্রী যিনি এই বাংলার মনীষীদেরকে বিশেষভাবে স্মরণ করেন এবং তাদের ভাবাবেগ বা তাদের কথা বিভিন্ন জনসভায় তিনি কিন্তু তুলে ধরেছিলেন। তিনি মনে প্রাণে বাঙালিও হতে চেয়েছেন, তাই কবিগুরুর রবীন্দ্রনাথের জন্মদিনের 25শে বৈশাখকেই তিনি শুভেন্দুবাবু, যিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেই দিনটাকেই উনি বেছে নিয়েছিলেন। আমরা কি দেখলাম, 9 মে 2026 শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন এবং তার সঙ্গে একটা ছোট্ট মন্ত্রিসভা গঠন করলেন। 5জন মন্ত্রী সেদিন শপথ গ্রহণ করেছিলেন। তার মধ্যে আমরা দেখেছি নিশীথ প্রামাণিক, সম্মানীয় দিলীপ ঘোষ, শঙ্কর ঘোষ, এছাড়া টুডু একজন উত্তরবঙ্গের একজন বিধায়ক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়ার মতো বিধায়ককে নিয়ে তিনি একটা ছোট মন্ত্রিসভা গঠন করে পশ্চিমবঙ্গের সরকার চালনার দায়ভার নিয়েছিলেন। কিন্তু আজ 3 সপ্তাহ কেটে যাওয়ার পরে, মানে যেহেতু মন্ত্রিসভা গঠন হচ্ছে না, মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল যে বিজেপি কি মন্ত্রিসভা গঠন করতে পারবে না, বা কেনই বা এত দেরি হচ্ছে? তারা কি যোগ্য লোক খুঁজে পাচ্ছে না যে যাদেরকে নিয়ে তিনি মন্ত্রিসভা গঠন করতে পারেন? তো এই দীর্ঘ এর অচলায়তন বলুন বা এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেতে চলেছি এই 1 মে 2026-এ বিজেপির নতুন মন্ত্রিসভা সম্প্রসারণ হতে চলেছে, এবং এখানে 35 জন নতুন মন্ত্রী এখানে শপথ গ্রহণ করতে চলেছেন। আজকে 1 জুন 2026-এ আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি, যেটা ভারতীয় গণতন্ত্রের প্রেক্ষাপটে একটা নতুন সংজ্ঞা তৈরি করছে। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রিসভায় সম্প্রসারণ হতে চলেছে, নতুন 35 জন মন্ত্রী সেখানে শপথ নেবেন। কিন্তু সমস্ত রাজনৈতিক এবং প্রত্যাশিত নিয়োগের মাঝে একটি নাম মানুষের মনকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দিয়েছে, আর সেই নামটা হলো কলিতা মাঝি। হ্যাঁ, ঠিকই শুনছেন, কলিতা মাঝি, যিনি এবারে নবনির্বাচিত বিধায়ক, পূর্ব বর্ধমানের আউশ গ্রাম থেকে তপশিলি প্রার্থী হিসাবে তিনি নির্বাচিত হয়েছিলেন, এবং বিজেপি সরকার তাকে মনে করেছেন এই নতুন মন্ত্রিসভায় তাকে মন্ত্রী বানাবেন। একবার এই দৃশ্যটার কথা কল্পনা করুন। আমরা যে মহিলার কথা বলতে চলেছি, যিনি কিছুদিন আগে পর্যন্ত গৃহ পরিচারিকার কাজ করেছেন, এবং সেই গৃহ পরিচারিকার কাজ বলতে মানুষের বাড়িতে তিনি ঘর
মোছা, বাসন মাজা বা কাপড় কাচার মতো কাজ করে তিনি তার সংসার চালিয়েছেন। হ্যাঁ, আজকে সেই মহিলাই যিনি রাজ্যের মন্ত্রিসভার একজন সদস্য হিসাবে শপথ নিতে চলেছেন। এটি একটি নিছক কোনো রাজনৈতিক খবর নয়, এটির পিছনে রয়েছে এক গভীর এবং যুগান্তকারী সামাজিক বার্তা। কি সেই বার্তা? প্রজন্মের পর প্রজন্ম আমাদের কাছে যেটা প্রচলিত ছিল যে রাজনীতি মানে সেখানে শুধুমাত্র ধনী ব্যক্তিরাই বা উচ্চশিক্ষিত ব্যক্তিরাই বা এলিট ক্যাটাগরির ব্যক্তিরাই কিন্তু রাজনীতিতে সমাদর পায় বা তাদের স্থান হয়। কিন্তু এই কলিতা মাঝিকে মন্ত্রিসভায় নিয়ে আসে আজকে সেই সমস্ত প্রবাদকে কিন্তু চুরমার করে দিয়েছে। এই ধারণা, এই বদ্ধমূল ধারণাটাকে ভেঙে চুরে একদম নতুন করে বিজেপি এটাকে প্রতিষ্ঠা করতে চাইছে যে বিজেপি হচ্ছে বুথ স্তর থেকে নিয়ে আসা নেতাদেরকে দেশের নেতা বানাবে। এটাই হয়েছিল বিজেপির মূল স্লোগান। আজকে হয়তো সেই স্লোগানকে সামনে রেখে বিজেপি কয়েক ধাপ এগিয়ে এই কাজটি করতে পারলেন, যে কাজটি আমরা বিগত যে সমস্ত বামপন্থী যে শাসনকাল আমরা দেখেছি, তারা খেটে খাওয়া মানুষ, গরিব শ্রমিকদের কথা বলতেন, কিন্তু তাদের অধিকার নিয়ে লড়াই করেছেন। কিন্তু আমরা এরকম কোনো ইতিহাস বা নজির আমরা দেখতে পাইনি যে তারা এরকম এই ধরনের কোনো একটা শ্রেণীর থেকে কোনো কাউকে তুলে এনেছেন বা আজকেই মন্ত্রী সভায় বা এরকম একটা বড় মঞ্চে কাউকে স্থান দিয়েছে। যেটা একমাত্র করে দেখাতে পারলো সেটা হচ্ছে এই বিজেপি সরকার। আজকে ভাবুন, যিনি এই কলিতা মাঝি আজকে শপথ গ্রহণ করবেন, এটি একটা যুগান্তকারী দৃষ্টান্ত। কারণ এখনো পর্যন্ত যারা হয়তো কাজ করেন বাড়ি বাড়িতে, সেই ভোর বেলা থেকে বেরোন এবং রাত্রির বেলা তারা বাড়ি ফেরেন, হাড় ভাঙা খাটুনির মাধ্যমে বাড়িতে কাজ করে তারা কিছু পয়সা উপার্জন করে তাদের নিজেদের সংসার চালনা করেন। আজকে এই যে নিয়ম ছিল সেটা আজকে সম্পূর্ণভাবে মিথটা আজ বিজেপি সরকার ভেঙে দিয়েছে। এটি বাংলার হাজার হাজার দরিদ্র পরিবারের একটা মেয়েদের গল্প, এটা একটা রূপকথার গল্পের সঙ্গেও তুলনা করা যেতে পারে। কারণ এখনো পর্যন্ত আমাদের দেশের ইতিহাসে আমরা হয়তো দেখেছি কিছু নিচু স্তর থেকে বা একদম এর থেকেও আমাদের নেতা তৈরি হয়েছে, যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে অমিত শাহ। তিনিও কিন্তু বুথ কর্মী থেকেই আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত হয়েছেন। আমরা এরকম উদাহরণ দেখেছি যে মহারাষ্ট্রেও কোনো একটি জায়গায় একজন সবজি বিক্রেতা, তিনি কিন্তু সেখানকার মন্ত্রিসভায় স্থান পেয়েছে। এছাড়া হয়তো আমরা দেখেছি যে এটা আমাদের প্রচলিত ধারণা ছিল যে যারা হয়তো বামপন্থীরাও বলুন বা মমতা ব্যানার্জির সরকারও বলুন, সমাজের বিভিন্ন জায়গা থেকে তারা প্রার্থী চয়ন করতেন। তাদের মধ্যে তারা প্রাধান্য দিতেন হয়তো তারা শিক্ষক বা আইনজীবী বা ডাক্তার বা বিচারপতি, এই সমাজের এই শ্রেণীকে হয়তো তারা তুলে এনেছিলেন। কিন্তু এটা এই ধরনের একজন পরিচারিকার কাজ করতেন শুধুমাত্র কলিতা মাঝি নয়, আমরা দেখেছি চন্দনা বাউরি শালতরার বিধায়ক, এছাড়া রেখা পাত্র, যিনি হয়তো এমপি ভোটেও কিন্তু দাঁড়িয়েছিলেন কিন্তু এমপি হিসেবে জিততে পারেননি, কিন্তু এবারে আবার রেখা পাত্রকে কিন্তু দাঁড় করিয়ে আজকে সেখান থেকে কিন্তু জিতিয়ে এনেছেন। এই যে সমাজের এই সমস্ত নিম্ন পরিবার থেকে উঠে আসা বা মহিলাদেরকে স্থান দেওয়া, এটা কিন্তু একটা বিরল এবং নজিরবিহীন দৃষ্টান্ত কিন্তু বিজেপি তুলে ধরতে চাইছে। তারা সমাজকে একটা নতুন বার্তা দিতে চাইছে যে সর্বস্তরের মানুষের কিন্তু রাজনীতিতে আসার অধিকার রয়েছে এবং তারা আগামী দিনে এই গুরু দায়িত্ব ভালোভাবে পালনও করতে পারবেন। এর জন্যই হয়তো বিজেপিও তাদের প্রার্থী চয়ন করেছেন, সমস্ত দিকে নজর রেখে সেখানে খেলোয়াড়রাও চান্স পেয়েছেন, সেখানে ডাক্তার, আইনজীবী এবং এই রকম গৃহ পরিচারিকার কাজ করা সমাজের
থেকেও কিন্তু প্রার্থী হিসেবে তুলে নিয়ে এসে, এবং যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ কাজ করছে, তাদেরকে মন্ত্রিসভার স্থান পর্যন্ত তারা করে দিয়েছে। এবার দেখা যাক যে আজকে ভাবুন, এইটা একটা দৃষ্টান্ত হতে চলেছে যে তিনি টিভির পর্দায় যে মহিলাকে দেখবেন, এই কলিতা মাঝি, তিনি হয়তো শপথ নিচ্ছেন। আজকে ভাবুন, দূরদর্শনের মাধ্যমে ওপারের দিকে যে দর্শকবৃন্দ তাদেরকে দেখবেন, তাদের মনেও কিন্তু একটা দৃঢ় ধারণা তৈরি হবে, হ্যাঁ, উনি যদি পারেন তাহলে আমরাও কিন্তু আগামী দিনে এরকম বড় মঞ্চে দেশের জন্য, সমাজের জন্য প্রতিনিধিত্ব করতে পারবো। আমরা দেখতে চাই যে এই কলিতা মাঝি, ওনাকে কি মন্ত্রিত্ব দেয়া হোক, বা তার জন্য আমাদের শুভকামনা রইল। উনি যে গুরু দায়িত্বটা পাবেন, সেটাকে কিভাবে উনি অতিবাহিত করেন, কিভাবে দাপটের সাথে বা সসম্মানে সেই দায়িত্বটাকে উনি আগামী দিনে নিয়ে যান, এটাও কিন্তু মানুষের নজর থাকবে। আমরা আগামী দিনে আরও এই ধরনের সমাজের সমস্ত জায়গা থেকে, যারা হয়তো নিপীড়িত, লাঞ্ছিত, বা যে সমাজের যাদেরকে হয়তো সেই চোখে দেখেন না, সেই জায়গা থেকে আরও বেশি বেশি করে আমরা উঠে আসতে দেখব। তাদেরকে এরকম ভালো জায়গা, প্ল্যাটফর্ম তৈরি করতে একটা নতুন দিশারি কিন্তু তৈরি হলো। শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আমরা এরকম প্রতিবেদন আপনাদের সামনে আরও বেশি করে তুলে ধরব।